এইচএসসি প্রস্তুতি 2025 উপলক্ষে হায়ার ম্যাথমেটিক্স প্রথম পত্র ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 এর যে চ্যাপ্টারটি হলো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। আমি আমার এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ যারা আছো, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আছো, তোমরা ক্লাসটিতে জয়েন করতে পারো, ক্লাসটি উপভোগ করতে পারো। আমরা এখানে একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা সমাধান করব চ্যাপ্টার 9 থেকে, অন্তরীকরণ যে চ্যাপ্টারটি রয়েছে। আমরা এখানে একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা সমাধান করব চ্যাপ্টার 9 থেকে, অন্তরীকরণ যে চ্যাপ্টারটি। আমার প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ যারা আছো, তোমরা বিজ্ঞান বিভাগের, স্পেশালি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের অর্থাৎ ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেইখান থেকে আমরা একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা সলভ করব, একটি সৃজনশীল কোয়েশ্চেন সলভ করব। ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ সম্পর্কিত যে রয়েছে সেইখান থেকে একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জয়েন করছো বা জয়েন করতে যাচ্ছ, উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের অন্তরীকরণ সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আমরা একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা সলভ করব। আশা রাখি তোমরা সকলেই মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি তোমরা দেখার চেষ্টা করবে। আসলে দীর্ঘদিন পর একটি ক্লাসে লাইভে আসছি, একটি ক্লাস নেওয়ার জন্য। এর আগে আমি মাঝে মাঝে আমি লাইভে ক্লাস নিতাম, তো তারপরে মাঝখানে অনেকদিন নেওয়া হয় না, তো আজকে আবার আসছি। তো আশা রাখি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এইচএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের উচ্চতর গণিত বইটি যাদের এই কোর্সটি যাদের রয়েছে, তারা ক্লাসটি তারা দেখতে পারো বা তারা ক্লাসটি উপভোগ করতে পারো। আর অবশ্যই আমার সাথে যারা জয়েন করবে ক্লাসটি একটু শেয়ার দিবে, যাতে করে ক্লাসটি নিজেও উপভোগ করতে পারো, আবার তোমার সাথে যারা আছে, তোমার সাথে যারা পড়ে বা যারা এইচএসসি পরীক্ষার্থী যারা আছে, তারাও যেন ক্লাসটি করতে পারে। দুজনে বলবো আমরা চাই যে সবাই মিলে আমরা একত্রে ক্লাসটি করতে চাই। ক্লাসটি শুরু করব। তো আশা রাখি যারা ইতিমধ্যে যারা জয়েন করেছো তারা ক্লাসটি শেয়ার করবে। ক্লাসটি শেয়ার করলেই তুমি নিজেও ক্লাসটি করতে পারবে এবং তোমার সাথে যারা আছে, তোমার সাথে যারা পড়াশোনা করে, তারা ক্লাসটি সাথে দেখতে পারে। আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আছে। সেই ক্রিয়েটিভ কোয়েশ্চেনটি
আমরা দৃশ্যকল্প ১ যেটা, সেই দৃশ্যকল্প ১ আমরা দেখতে পাচ্ছি এখানে যে f of x equal to sin x, দৃশ্যকল্প ২ দেখতে পাচ্ছি x equal to sin of 1/m into ln y। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথম যে দৃশ্যকল্প, সেই দৃশ্যকল্প বলছে যে f of x is equal to sin x, আর দৃশ্যকল্প ২ বলছে যে x is equal to sin of 1/m into ln y। ক নম্বরে আমাদের প্রশ্ন বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 7 টু দি পাওয়ার x sin a বাই 7 টু দি পাওয়ার x এর মান নির্ণয় করো। খ নম্বর বলছে দৃশ্যকল্প ১ এর আলোকে মূল নিয়মে f of pi by 2 minus 2x ডিভাইডেড f of 2x এর অন্তরজ নির্ণয় করো। আচ্ছা, এবার গ নম্বরে বলছে দৃশ্যকল্প ২ এর আলোকে প্রমাণ করো যে 1 minus x square into y2 minus x y1 is equal to m square y। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি অবশ্যই আশা করব যারা ইতিমধ্যে আমার ক্লাসে জয়েন করেছো অবশ্যই ক্লাসটি শেয়ার দিয়ে দিবে, এবং তোমার যারা বন্ধু যারা আছে, যারা তোমার সাথে যারা পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে, অবশ্যই তাদেরকে মেনশন করে দিবে। তাহলে তুমি নিজেও ক্লাসটি করতে পারবে এবং তোমার যে ফ্রেন্ড রয়েছে বা তোমার যে ক্লাসমেট রয়েছে, তোমার যে সহপাঠী রয়েছে, যে তোমার সাথে যে পরীক্ষা দিবে, সেও যেন ক্লাসটি করতে পারে। সেই আহ, সুবিধার জন্য অবশ্যই তুমি তোমার যারা পড়াশোনা করছে বা যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদেরকে তুমি মেনশন করতে পারো, এবং পাশাপাশি একটা শেয়ার দিয়ে তোমার টাইম লাইনে নিতে পারো। তুমি ক্লাসটি এখনো উপভোগ করবে এবং পরবর্তীতে যদি হয়তো তোমার প্রয়োজন মনে হয় তখন তুমি ক্লাসটি দেখতে পাবে। তো আশা করব আমরা ক্লাসটি অনেক মজা করে আমরা ক্লাসটি করব, যাতে করে আমরা সবাই মিলেমিশে আমাদের আজকের ক্লাসটি আমরা সাফল্য মণ্ডিত করতে পারি। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের ক্লাসটি 100% ভালো মতো করার, যাতে করে আমরা আমাদের একটি কোশ্চেন আমরা সলভ করতে যদি পারি তাহলে আমাদের এই কোশ্চেনের মতো করে আমাদের হাজার হাজার কোশ্চেন সলভ করতে পারি। আমরা প্রথমেই আমরা বলেছি যে আমাদের দৃশ্যকল্প ১ এর যেটা উল্লেখ আছে সেটি হলো f of x সমান sin x, দৃশ্যকল্প ২ এর যেটা উল্লেখ আছে সেটি হলো x সমান sin of 1/m ln y। এটা আমাদের হচ্ছে কি উদ্দীপক, বা আমাদের এটা হলো দৃশ্যকল্প, বা আমরা যেটাই বলি না কেন এটা আমাদের মূলত হচ্ছে কি উদ্দীপক। এখন উদ্দীপক থেকে আমাদের এখানে কোশ্চেন যেটা সাজানো হয়েছে, আমাদের ক নম্বর কোশ্চেন আমরা জানি আমাদের উদ্দীপক থেকে খুব কম দেয় ক নম্বর প্রশ্নটি। ক নম্বর প্রশ্নটি ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্দীপক থেকে বাহির থেকে দেয়। তবে উদ্দীপকটি মানে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনটি যে চ্যাপ্টার থেকে আসে ঠিক ওই চ্যাপ্টার থেকেই এই ক নম্বর প্রশ্নটিও দেওয়ার চেষ্টা করে। যদি ব্যতিক্রম হয় সেক্ষেত্রে হয়তো অন্য কোনো চ্যাপ্টার থেকে ক নম্বর প্রশ্নটি দিয়ে দেয়। তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে আমাদের ক নম্বর প্রশ্নটি যে অধ্যায় থেকে ক্রিয়েটিভ কোশ্চেনটি করা হয় সেই অধ্যায় থেকে ক নম্বর কোশ্চেনটি দেওয়ার চেষ্টা বেশি করার। দ্যাট মিনস এখানে আমরা 70 থেকে 80% আমরা করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের ক নম্বর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই চ্যাপ্টারটি হলো কি ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার, যাকে আমরা অন্তরীকরণ চ্যাপ্টারটা বলি। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসে, প্লাস এই চ্যাপ্টার শুধু আমাদের প্রশ্নের জন্যই না, আমাদের শুধু ইন্টারমিডিয়েট এর জন্যই না, যারা ভবিষ্যতে যারা হয়তো ম্যাথমেটিক্স রিলেটেড যে সাবজেক্ট গুলো রয়েছে, এই সাবজেক্ট গুলো নিয়ে যারা ভবিষ্যতে পড়াশোনা করতে চায়, অবশ্যই তাদের কিন্তু এই অন্তরীকরণ চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো মতো কিন্তু আয়ত্তে রাখতে হবে। শুধু ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্যই নয়, ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্ট কিন্তু অনেকগুলো রয়েছে। আমাদের ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই ম্যাথমেটিক্স তো করতেই হবে। তবে এই ম্যাথমেটিক্স এর আবার এই যে আমরা যেটা ডিফারেন্সিয়েশন বলি, বা আমরা ক্যালকুলাস যে চ্যাপ্টারটি রয়েছে, এই ক্যালকুলাস চ্যাপ্টার কিন্তু তার থাকবেই। আর সেই ক্যালকুলাস চ্যাপ্টারের আমাদের বা ক্যালকুলাস যে বিষয়টা, সেই ক্যালকুলাসের এখানে দুইটা অংশ থাকে, একটি হলো ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এই দুটি চ্যাপ্টারই কিন্তু আমাদের হায়ার এডুকেশনে গিয়ে ম্যাথমেটিক্স রিলেটেড যে কোনো সাবজেক্ট পড়তে গেলে এই ডিফারেন্সিয়েশন আর হচ্ছে কি ইন্টিগ্রেশন, এই দুটি বিষয় আমাদের থাকে। তো সেই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায়
দেখা যায় এখান থেকে সবসময় আমাদের কমপক্ষে একটি প্রশ্ন থাকেই। মিনিমাম একটি প্রশ্ন এখানে থাকবেই। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই বা আমি বলতে চাই যে আমাদের ডিফারেনশিয়েশন চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। নট অনলি ইন এইচএসসি এক্সাম, আমি মনে করি এটা আমাদের পরবর্তী যে যতগুলো আমাদের এই ম্যাথমেটিক্স রিলেটেড যে সাবজেক্ট গুলো রয়েছে বা স্টাডি গুলো রয়েছে বা আমাদের যে কোর্স গুলো রয়েছে, আমাদের যে বিভিন্ন ডিগ্রি রয়েছে সেক্ষেত্রে পড়তে গেলে কিন্তু আমাদের ডিফারেনশিয়েশন চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমরা এই ডিফারেনশিয়েশন চ্যাপ্টারটি খুব ভালো মতো আমরা জানবো। আর পরীক্ষায় ভালো করতে হলে, পরীক্ষায় ভালো ফলাফল বয়ে আনার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু আমাদের এই প্রশ্নগুলো ভালো মতো কিন্তু যাচাই বাছাই করে ভালো মতো আমাদের এগুলো আলোচনা করে কিন্তু আমাদের এগুলো করা উচিত। তো যাই হোক, আমাদের সেই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের আমাদের এখানে যে টপিক গুলো রয়েছে, সেই টপিক গুলোর মধ্যে আমরা এখানে যে ক্রিয়েটিভ কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি, এই ক্রিয়েটিভ কোশ্চেনে আমাদের এখানে প্রশ্ন রয়েছে ৩টি। এখানে ক নম্বর কোশ্চেন যেটা, সেই ক নম্বর কোশ্চেনে রয়েছে আমাদের লিমিটের একটি অঙ্ক। আর খ নম্বর কোশ্চেনে যেটা রয়েছে সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরজ নিয়মের একটি অঙ্ক। আর গ নম্বরে যে কোশ্চেনটি রয়েছে সেই গ নম্বর কোশ্চেনটি হচ্ছে কি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আমাদের ক নম্বর হচ্ছে কি লিমিট রিলেটেড একটি অঙ্ক। আর খ নম্বরে আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে অন্তরজ মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের একটা অঙ্ক। আর গ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, যেটাকে আমরা বলি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ঠিক আছে? তো আমাদের এই অন্তরীকরণ চ্যাপ্টার থেকে আমাদের কোয়েশ্চেন যখন করা হয় তখন আমাদের মিনিমাম ৩টা চ্যাপ্টার থেকে আমাদের ৩টি কোয়েশ্চেন আমাদের এখানে নিয়ে আমরা একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা দেখতে পাবো। যেমন এখানে আমাদের এই ক্রিয়েটিভ কোয়েশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্রিয়েটিভ কোয়েশ্চেনের আমাদের ৩টি চ্যাপ্টার রয়েছে। এখানে ৩টি অনুশীলনী রয়েছে বা ৩টি টপিক রয়েছে। একটি হলো কি লিমিটের টপিক বা লিমিট অনুসরণী, আর একটা হচ্ছে কি মূল নিয়মে অন্তরোধের জন্য অনুসরণী রয়েছে। আর একটা হলো কি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো এই যে ৩টে গেল। আবার আবার দেখা যায় অন্য একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা দেখতে পাই যে ওইখানে একটা লিমিট থেকে দিল, আর একটি আমরা নরমাল যে ডিফারেন্সিয়েশন করি আমরা, এখান থেকে একটা দিতে পারে। আবার একটা হয়তো দিল লঘুমান ও গুরুমান। আবার আবার আরেকটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন যখন হয়তো এরকম করলো যে নরমাল ডিফারেন্সিয়েশন যে একটা দিল, মূল নিয়মান্তরজ থেকে একটা দিল। এরপরে বলল যে আ আ স্পর্শকের সমীকরণ বা উল্লম্ব সমীকরণ আমরা এখান থেকে দেখতে পারি। আবার একটা দিল হয়তো আমরা মাঝে মাঝে আমরা যেটা দেখতে পাই যে আমাদের যে স্পর্শকের সমীকরণ এখান থেকে ছোট্ট একটা কোয়েশ্চেন দিল, মূল নিয়মে অন্তরজ দিল, এরপর লিমিট থেকে একটা অঙ্ক। তো এরকম ভাবে আমাদের যে কয়েকটা টপিক রয়েছে আমরা যেখানে দেখতে পাই আমরা মূলত আমাদের লিমিট রয়েছে, মূল নিয়মে অন্তরজ রয়েছে। এরপর আমাদের নরমাল ডিফারেন্সিয়েশন যেগুলো রয়েছে একটু বড় আকারের সেগুলো। তারপরে আমাদের যেমন একটি ডিফারেন্সিয়েশন রয়েছে আমরা ওভাবে লব নিয়ে কাজ করি। আ তারপরে এখানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন রয়েছে। তারপরে এখানে যেটা আমরা বলি সাকসেসিভ এর পরে আমরা এখানে বলি যে আ স্পর্শকের সমীকরণ যেটা বা উল্লম্বের সমীকরণ। এরপরে আমরা দেখতে পাই এখানে আ আ কি বলে? লঘুমান গুরুমান নির্ণয়। তো এই যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের এখানে একটি সুন্দর একটি কিন্তু কোয়েশ্চেন করে। তো এখানে যেকোনো ৩ টি অনুশীলনী থেকে ৩ টা কোয়েশ্চেনের একটি কোয়েশ্চেন করে। তো আমরা এখানে সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লিমিটের একটা অনুশীলনী থেকে একটি অঙ্ক এখানে দিয়েছে। তারপরে মূল নিয়মান্তরজ থেকে একটি দিয়েছে এবং সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে একটি দিয়েছে। আর আমাদের উদ্দীপকে যেটা বলা হয়েছে, উদ্দীপকে এখানে আমাদের f of x ফার্স্ট যে দৃশ্যকল্প f of x equal to হচ্ছে sin x, আর দৃশ্যকল্প ২ আছে x equal to sin of 1/m ln y। তো আমরা সবকিছু মিলিয়ে আ আমরা এই অঙ্কটি আ খুব সুন্দরভাবে আমরা করার চেষ্টা করব। তো অবশ্যই আজকে যেহেতু আমি অনেকদিন পরে ১ম যেহেতু আমি এখানে লাইভ সেশন করছি, অনেকেই হয়তো জানে না। তো যারা জানে না হয়তো তারা পরে দেখতে পাবে। আর যারা ইতিমধ্যেই আমার সাথে জয়েন করেছে, আমি আশা করব যে তারা তাদের বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটি করবে। তাদেরকে মেনশন দেওয়ার জন্য এবং অবশ্যই ক্লাসটি শেয়ার দিবে। যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটি যেন উপভোগ করতে পারি। ঠিক আছে? দেওয়ার জন্য আচ্ছা, তাহলে আমরা আ দেখি চেষ্টা করি আমরা ওটা করার। ১ম এ আমাদের এখানে বলছে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 7 টু দি পাওয়ার x, তারপরে sin অফ a বাই 7 টু দি পাওয়ার x। আসলে এই অঙ্কটি করার জন্য আমাদের যা প্রয়োজন, কিছুদিন আগে আমি আমার এই আইডিতে আমি এই টাইপের অঙ্ক করে একটা আপলোড দিয়েছি। যদি তোমাদের সময় থাকে অবশ্যই তোমরা আমার এই আইডিটি একটু স্ক্রল করে একটু নিচের দিকে গিয়েই কিন্তু আমরা এই অঙ্কটি দেখতে পারবে। ওইখান থেকে অঙ্কটি তুমি ভালোমতো দেখতে পারবে। তারপরেও যেহেতু আমি এখানে এই ক্রিয়েটিভ কোয়েশ্চেনটি আমি এখানে সলভ করার জন্য বসেছি। অবশ্যই আমি এই ক নম্বর প্রশ্ন থেকে আমি স্টার্ট করব। তো তোমরা সকলেই আমার সাথে মনোযোগ সহকারে ক্লাসটি
দেখার চেষ্টা করবো। আমি একটু প্রশ্নটা একটু উঠায় নেই। আচ্ছা, আমরা সবাই তো বোর্ড দেখতে পাচ্ছি আশা করি। এখানে আমাদের ক নম্বর যে কোশ্চেন, সে ক নম্বর কোশ্চেনটি হলো, সবাই একটু মনোযোগ সহকারে দেখে তাহলে অঙ্কগুলো ভালো মতো তোমরা বুঝতে পারবে। এখানে বলছে যে লিমিট x tends to infinity 7 to the power x sine of a by 7 to the power x। ঠিক আছে, এই ম্যাথটি আমরা এখন করব। চলো আমরা এই ম্যাথটি আমরা করার চেষ্টা করি। আচ্ছা, ওকে, আশা করি আমরা বোর্ডে আমরা যা লিখেছি আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তারপরেও একটু ক্লিয়ারনেস এর জন্য আমি একটু কোশ্চেন করলাম যে আসলে বোর্ডটা ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কি। বোর্ডটা ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাই। আচ্ছা, সম্ভবত দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা এর আগে আমি একটি এই ক্লাস এই ধরনের একটি অঙ্ক করে আমি কিন্তু আপলোড করেছি আমার এই প্রোফাইলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ এটা একটা টাইপ। ঠিক আছে, এখানে 7 টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে এখানে 5 টু দি পাওয়ার এক্স থাকতে পারে। তারপরে এখানে এ এর পরিবর্তে এখানে এম থাকতে পারে, বা এ এর পরিবর্তে যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো একটা ধ্রুব রাশি থাকতে পারে এখানে। আর এখানে 7 টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে এখানে 7 এর পরিবর্তে এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এখানে 7 কোনো একটা বর্ণ থাকতে পারে, কোনো একটা ইংরেজি বর্ণ এখানে থাকতে পারে। ঠিক আছে, আর এখানে এর পরিবর্তে এখানে বি সি ডি ই এফ জি এইচ যে কোনো কিছু থাকতে পারে। তো এখন এই টাইপের কোশ্চেন যখন আমরা আনসার করতে হবে, অবশ্যই আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে এখানে a/7 টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এখানে সাইন, এটা হলো কি থিটা, এটা সাইন, এটা হলো কি থিটা, সাইন থিটা। আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্কটি করার জন্য আমাদের যে সূত্রটি আমাদের ব্যবহার করতে হয় বা সূত্রটি আমরা প্রয়োগ করি, সেই সূত্রটি আমি আগে এখানে একটু লিখে নিই। সেই সূত্রটি হলো এখানে, এখানে আমি লিখি লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স এটা সমান কত 1। ঠিক আছে, কি বলছে এখানে, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই এক্স সমান কত 1। আচ্ছা, এই সূত্রটি আমরা অবশ্যই ভালো মতো কিন্তু আমরা জেনে রাখবো। আচ্ছা, এই সূত্রটি যদি আমরা জেনে রাখতে পারি তাহলে আমরা এইখানে যে অঙ্কটি করবো এই অঙ্কটি একটু সোজা, আমরা খুব সহজে আমরা কিন্তু এই অঙ্কটি করতে পারবো। আচ্ছা, এখন তাহলে এই এই অবস্থাটা আমাদের নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে? এই অবস্থাটা আনতে হলে আমাদের অবশ্যই আমাদের এখানে এই যে a/7 টু দি পাওয়ার এক্স, এটা আমাদের কিন্তু ধরে নিয়ে কাজ করতে হবে। এই টাইপের যতগুলো অঙ্ক রয়েছে, এই সাইন এখানে যা থাকবে, a/7 টু দি পাওয়ার এক্স থাকুক, অথবা b/7 টু দি পাওয়ার এক্স থাকুক, অথবা c/7 টু দি পাওয়ার এক্স থাকুক, অথবা এখানে 6 টু দি পাওয়ার এক্স থাকুক, বা 2 টু দি পাওয়ার এক্স থাকুক, 5 টু দি পাওয়ার এক্স থাকুক, যাই থাকুক না কেন আমাদের কি করতে হবে, এখানে সাইন এই যে এই অংশটা আমাদের কি করতে হবে, ধরতে হবে। অর্থাৎ এটা হলো কি একটা অ্যাঙ্গেল, a/7 টু দি পাওয়ার এক্সটা হলো এখানে কি অ্যাঙ্গেল, বা এখানে কি এটা কোণ। তাহলে সাইন থেটা, সাইন থেটা আমরা কিন্তু এই যে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু 1 এই সূত্রে কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। এই জন্য আমাদের কিন্তু এই সূত্রটি কিন্তু আমাদের জানা থাকতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে a/7 টু দি পাওয়ার এক্স, তাহলে এই a/7 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি আমরা থেটা ধরি তাহলে কি হবে, সাইন থেটা। আচ্ছা, তাহলে সাইন এক্স, তারপরে কি নিচে এক্স, আমরা সবকিছু কিন্তু আমরা আস্তে আস্তে পেয়ে যাবো। তো আমরা এক পাশ থেকে শুরু করব, শুরু করলে আমরা আস্তে আস্তে আমাদের যে প্রসেসিংটা, এই প্রসেসিংটা আমরা যদি ঠিকঠাক মতো করি, অবশ্যই আমরা সেগুলো করতে পারবো। আচ্ছা, তাহলে
আমরা এখানে ধরি, এখানে আমি ধরবো যে ধরি a বাই 7 টু দি পাওয়ার x ইকুয়াল টু থিটা। ঠিক আছে, a বাই 7 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা কি ধরলাম এখানে, থিটা ধরলাম। আচ্ছা, এখন এই যে 7 টু দি পাওয়ার x, তাহলে এইটার ভ্যালু কত হবে? এটা কিন্তু আমাকে এখান থেকেই কিন্তু বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই থিটাকে আমরা এখানে নিয়ে আসি আর 7 টু দি পাওয়ার এক্স কে থিটার জায়গায় নিয়ে যাই। তাহলে কিন্তু আমাদের এখানে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, আমাদের কিন্তু রুলস রেগুলেশন মেইনটেইন করে কিন্তু আমাদের কাজটি করা হয়, যেটাকে আমরা বলি এখানে আর কোন টাইপের কথা বলি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং a বাই থিটা সমান 7 টু দি পাওয়ার এক্স। a বাই থিটা সমান কি লিখলাম, 7 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যদি মান বসাতে যাই, তাহলে আমরা কি পাই, আমরা এই মানটা আমরা পরে বসাবো। আমরা কি পাই এখানে, সেভেন টু দি পাওয়ার এক্স এর মান কত, 7 টু দি পাওয়ার এক্স এর মান হলো a বাই থিটা। আচ্ছা, তাহলে লিখলাম কি এখানে a বাই থিটা। ওকে, এরপরে সাইন a বাই 7 টু দি পাওয়ার এক্স মানে কি? a বাই 7 টু দি পাওয়ার এক্স মানে হলো থিটা। তার মানে এখানে কি, যে থিটা। ওকে, তাহলে এই যে 7 টু দি পাওয়ার এক্স আবার a বাই 7 টু দি পাওয়ার এক্স, এগুলো কিন্তু এখানে নাই। আমরা এখানে কি ধরেছি, সাইন থিটা। আমাদের এখানে কি সাইন এক্স, আর এখানে কিন্তু এক্স টেন্ডস টু জিরো, সো আমাদের কিন্তু এই এক্স এর পরিবর্তে কিন্তু এখানে থিটা চলে আসবে। আমাদের এখানে লিমিটটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে, আমরা লিখতে পারি যে এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে থিটা টেন্ডস টু কি হবে, এটা কিন্তু এখন আমাদের কিন্তু একটা জানার বিষয়। আচ্ছা, এক্স এর ভ্যালু এখানে ইনফিনিটির কাছাকাছি, দ্যাট মিনস এক্স এর ভ্যালু হচ্ছে কি, এটা আমাদের অসীমের কাছাকাছি, আমাদের অসীমের এটা কি কাছাকাছি। এখন তাহলে এক্স টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, আমরা এই যে এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি হইতো, তাহলে 7 টু দি পাওয়ার ইনফিনিটি, আমরা এটাকে একটু একটু ভালো মতো বুঝি, যে 7 টু দি পাওয়ার কি হবে ইনফিনিটি। 7 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, a বাই 7 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি। আর আমরা জানি 1 বাই ইনফিনিটি এটি ইকুয়াল টু কত, 0। সো a বাই ইনফিনিটি ইকুয়াল টু কিন্তু সেই ক্ষেত্রে 0 হয়। আচ্ছা, তাহলে তাহলে যদি 0 হয়, তাহলে থিটার ভ্যালু কত, 0। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি x টেন্ডস টু ইনফিনিটি হলে থিটা টেন্ডস টু কি হবে, 0। এত ইকুয়াল টু ইনফিনিটি হলে থিটা টেন্ডস টু কি হবে, 0 হবে। তাহলে এত x টেন্ডস টু ইনফিনিটি হলে থিটা টেন্ডস টু 0 হবে। সো আমরা এখানে কি লিখতে পারি, থিটা টেন্ডস টু লিমিট থিটা টেন্ডস টু 0। কি হবে এখানে, লিমিট থিটা টেন্ডস টু 0, লিমিট থিটা টেন্ডস টু 0। ওকে, এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা যে কাজটি করতে পারি সেটি হলো, এখানে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে লিমিট লিমিট থিটা টেন্ডস টু 0। আচ্ছা, তাহলে সাইন থিটা উপরে লিখলাম আর নিচে লিখলাম হচ্ছে থিটা ইনটু এই যে এটা লিখলাম এখানে, এই যে এটা এখানে লিখলাম। ঠিক আছে, এই এটা কি করলাম, আমরা এখানে লিখলাম। অথবা এটা আমরা আগেও লিখতে পারি, বাহিরেও লিখতে পারি, যে কোনো একটা জায়গায় লিখলেই হবে। আমরা যদি লিমিট টেন্ডস টু 0 এর আগে লিখি তাতে কোনো সমস্যা নাই, কারণ আমাদের এখানে এটা এখানে আমাদের এখানে ধ্রুব রাশি, এখানে ধ্রুবক হিসেবে কাজ করছে। এটা এখানে কি হিসেবে কাজ করছে, ধ্রুবক হিসেবে। এই জন্য আমরা এটা পরে লিখতেও হবে, আমরা আগে লিখতেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স সমান কত, 1। এখানে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এটা ইকুয়াল টু কত হবে, 1। তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, যে 1 ইনটু এখানে কত a, 1 ইনটু a বলতে আমরা বুঝি এখানে a। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত হবে, বা আমাদের এখানকার আনসার হবে কি a। এটি হলো আমাদের ঠিক ক নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা ভালো মতো, আমাদের ক নম্বর প্রশ্নটির উত্তর একেবারেই সহজ কিন্তু, এবং শুধু এখানে এটার জন্য না, এখানে যদি 7 টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আমাদের যদি এখানে 5 টু দি পাওয়ার এক্স থাকতো, বা কিউ টু দি পাওয়ার বা পি টু দি পাওয়ার এক্স থাকতো, যেমনই থাকুক না কেন, আমরা যদি এই একই নিয়ম অনুসরণ করে যদি আমরা অঙ্কটি করার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু সর্বশেষ আমাদের উত্তরটি কিন্তু এইখানে যেটা থাকবে, এই যে এখানে এর পরিবর্তে যদি আমরা এখানে বি দিতাম বা সি দিতাম বা ডি দিতাম, ওইটি আমাদের কিন্তু এখানে উত্তর চলে আসতো। ঠিক আছে, আমরা এটাকে একটু যদি আমরা অন্যভাবে করি, বা আমরা এখানে এটা একটু ডার্ক একটু দিয়ে দিই, এখানে 7 এর পরিবর্তে এখানে আমি সাপোজ দিলাম পি। ঠিক আছে, এখানে তাহলে কি দিলাম, এখানে তাহলে আমরা পি দিলাম, আর এর পরিবর্তে যদি আমি এখানে পি দিই, তাহলে বিষয়টা কেমন হবে? এখানে যে 7 এর পরিবর্তে দিলাম এখানে পি, আর এর পরিবর্তে এখানে দিলাম বি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, বি। আচ্ছা, আর 7 এর পরিবর্তে এখানে পি,
আচ্ছা, তাহলে এখানে x টেন্ডস টু ইনফিনিটি হলে 3 টেন্ডস টু 0 হবে। ওকে, কোনো সমস্যা নাই। a এর পরিবর্তে তাহলে কি আসবে এখানে? a এর পরিবর্তে b আসবে। আচ্ছা, তাহলে a এর পরিবর্তে এখানে b আসলো। তাহলে আমাদের কি হবে এখানে? এই যে এখানে কি? এখানে b হবে এবং এখানে আমাদের কি হবে? b হবে। আমাদের উত্তর আসবে কি এখানে। তাহলে এরকম ভাবে যদি আমরা আমাদের এই অঙ্কগুলো বুঝে করার চেষ্টা করি, তাহলে এখানে যেমনই হোক না কেন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই ফরমেটটা একই কিনা। ফরমেটটা যদি একই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো এবং এই অঙ্কটি যদি আমাদের এমসিকিউ আকারেও কখনো আসে, আমরা চোখ বুজে আমরা কি করব? এইখানে যে ভ্যালুটি থাকবে, এখানে বি থাকুক, সি থাকুক, ডি থাকুক, যেটাই থাকুক না কেন, ওটি আমরা এখানে সঠিক অ্যান্সার হিসেবে আমরা এখানে লিখবো। ওটি আমরা এখানে সঠিক অ্যান্সার দিব। অবশ্যই আমরা এই অঙ্কটি এভাবে করার চেষ্টা করব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা অঙ্ক যখন আমরা করব, আমরা বুঝে করার চেষ্টা করব। আর একটি অঙ্ক যদি আমরা ভালোমতো যদি বুঝে করার চেষ্টা করি, আল্লাহর রহমতে আমরা আমাদের এই টাইপের যতগুলো অঙ্ক রয়েছে, সব অঙ্কই কিন্তু আমরা খুব ভালো মতো করতে পারছি। এজন্যই বলব যে তোমরা যারা আমার ক্লাস আ এই মুহূর্তে দেখছো অথবা হয়তো পরবর্তী অঙ্ক ক্লাসটি দেখবে, সে ক্লাসটি একটু ভালো মতো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তাতে ইনশাআল্লাহ আশা করি যে তোমাদের অনেকটা উপকার হবে। আচ্ছা, এবার আমরা আমাদের খ নম্বর যে প্রশ্নটি, সেই খ নম্বর প্রশ্নটি আমরা একটু করার চেষ্টা করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে আ প্রত্যেকটা প্রশ্নের উত্তরই ভালোমতো দেখার চেষ্টা করবে। ইনশাআল্লাহ তোমাদের ফলাফল অবশ্যই ভালো হবে এবং তোমাদের চেষ্টা যেন কখনো যেন বিফলে না যায়। আচ্ছা, আমরা তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তোমরা অবশ্যই অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে ভালোমতো দেখার চেষ্টা করবে। ঠিক আছে? আমরা এখন খ নম্বর প্রশ্নটি আমরা সলভ করব। ততক্ষণে তোমরা আ খুব ভালো মতো তুমি আমার সাথে থাকবে এবং অঙ্কগুলো দেখার চেষ্টা করবে। আচ্ছা, খ নম্বর প্রশ্ন বলছে যে, দৃশ্যকল্প ১ এর আলোকে মূল নিয়মে। আচ্ছা, মূল নিয়মে কিন্তু আমরা আ অনেক অঙ্ক করেছি। আ মূল নিয়মটা আসলে আসলে আসল নিয়ম যেটা বলি আমরা, আমাদের অন্তরীকরণ করার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা সবাই আমরা এইটা আয়ত্ত করার চেষ্টা করব। এই মূল নিয়মে অন্তরজটা। আ এবং এই মূল নিয়মে অন্তরজের আমরা যে অঙ্কগুলো করি, এখানে আমরা যেমন x টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, ln x, sin x, cos x, tan x, sec x, cosec x, হ্যাঁ? cot x। তো এইগুলো আমরা যদি মূল নিয়মে যদি আমরা অন্তরজ করা শিখে রাখতে পারি, তাহলে আমাদের এখানে প্রশ্ন যেমনই হোক না, মূল নিয়মে অন্তরজের প্রশ্ন মোটামুটি ঘুরে ফিরে এগুলোর মধ্যে থেকে দেওয়ার চেষ্টা করে। তো হয়তো কখনো কোনো সময় যদি কোনো একটা বোর্ড একটু কঠিন প্রশ্ন করার চেষ্টা করে, সেক্ষেত্রে একটু ক্রিটিক্যাল করতে পারে। তবে আমরা মনে রাখবো যে আমাদের প্রশ্ন অতটা ক্রিটিক্যাল হয় না। আ মোটামুটি আমরা একটু যদি ভালোমতো চেষ্টা করি, তাহলে আমাদের সেই প্রশ্নের আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারব। আচ্ছা, আমরা দেখি দৃশ্যকল্প ১ এর আলোকে মূল নিয়মে f of π/2 -2x বাই f of 2x এর অন্তরজ নির্ণয় করো। সো আমাদের দৃশ্যকল্প ১ হতে আমরা পাই, আমাদের এটা পাই, এটা হলো ১ নম্বর প্রশ্ন। তাহলে আমরা লিখি যে দৃশ্যকল্প ১ হতে দৃশ্যকল্প ১ হতে দৃশ্যকল্প ১ হতে আমরা কি পাই এখানে? f of x সমান sin x। আচ্ছা, f of x এটা সমান কি? sin x। দৃশ্যকল্প ১ এ f of x সমান কত? sin x। তাহলে আমরা f of আ x equal to sin x লিখলাম। এখন আ এরপরে বলছে যে f of π/2 - 2x। আচ্ছা। সুতরাং কি হবে এখানে? f of π/2 - 2x এটা সমান কি হবে? sin of π/2 - 2x। আচ্ছা, sin of π/2 - 2x। তাহলে
এরপর একটা কি আছে এফ অফ টু এক্স। আচ্ছা আমি এখানে লিখি যে এখানে লিখি এফ অফ টু এক্স। এফ অফ টু এক্স ইকুয়াল টু কত হবে সাইন টু এক্স। সাইন টু এক্স। আচ্ছা ওকে, আমি এই পর্যন্ত লিখেছি। তো আমি এটাকে স্ক্রিনটাকে আমি একটু এটা একটু সরিয়ে দিই। আচ্ছা তাহলে আমি এখানে কি লিখেছি, এখানে লিখেছি আমাদের দৃশ্যকল্পে আছে যে এফ অফ এক্স সমান কি, দৃশ্যকল্পে আছে এফ অফ এক্স সমান সাইন এক্স। ঠিক আছে, এখন প্রশ্নে বলছে যে এফ অফ পাই বাই টু মাইনাস টু এক্স ডিভাইডেড এফ অফ টু এক্স এর মূল নিয়মে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের প্রশ্নে কি বলছে, আমরা প্রশ্নটা আবার একটু দেখে আসি। প্লিজ আমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখি। প্রশ্নে আমাদের বলছে এখানে, আমাদের প্রশ্নে বলছে যে এখানে বলছে কি বলছে যে আহ, এই যে মূল নিয়মে এফ অফ পাই বাই টু মাইনাস টু এক্স, মূল নিয়মে এফ অফ পাই বাই টু মাইনাস টু এক্স ডিভাইডেড এফ অফ টু এক্স এর অন্তরজ নির্ণয় করতে দিচ্ছে। ঠিক আছে, ওকে তাহলে আমরা ওইভাবে করি দেখি। আমাদের তাহলে প্রথমে আমাদের যে কাজ সে কাজটি হলো, আমরা সবাই একটু মনোযোগ দেই। প্রথমে যে আমাদের কাজ সে কাজটি কি বলো, সে কাজটি হলো, সে কাজটি হলো আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স দেওয়া আছে, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। ওকে আচ্ছা, এখন এফ অফ টু এক্স ইকুয়াল টু কত হবে তাহলে, এফ অফ টু এক্স ইকুয়াল টু সাইন টু এক্স। এফ অফ টু এক্স ইকুয়াল টু কি হবে সাইন টু এক্স। আচ্ছা এবার এফ অফ পাই বাই টু মাইনাস টু এক্স, এফ অফ পাই বাই টু মাইনাস টু এক্স ইকুয়াল টু কত হবে সাইন অফ পাই বাই টু মাইনাস টু এক্স। আচ্ছা তো আমরা জানি এখানে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। এবং যদি এখানে আমাদের এই যে কোণের ভ্যালুটা যদি আমাদের প্রথমে এই কোণের ভ্যালুটা যদি আমাদের যদি কি হয়, আমাদের বিজোড় গুণিতক থাকে এখানে না, পাই বাই টু বলে 90 ডিগ্রির বিজোড় গুণিতক থাকে, সেক্ষেত্রে আমাদের সাইন হয় কস, কস হয় সাইন, ট্যান হয় কট, কট হয় ট্যান, সেক হয় কোসেক, কোসেক হয় সেক। সো আমরা সেই আঙ্গিকে লিখতে পারি এখানে সাইন অফ পাই বাই টু মাইনাস টু এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কস টু এক্স, কস টু এক্স। ঠিক আছে কস টু এক্স। ওকে আচ্ছা এখন আমাদের এখানে বলছে যে যে তাহলে এখন আমরা লিখতে পারি এখন যে এফ অফ পাই বাই টু মাইনাস কি বলছে টু এক্স ডিভাইডেড এফ অফ টু এক্স। তাহলে এটি ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে এফ অফ পাই বাই টু মাইনাস টু এক্স হলো কস টু এক্স। এই যে এফ অফ পাই বাই টু মাইনাস টু এক্স ইজ ইকুয়াল টু কি পেয়েছি কস টু এক্স। আচ্ছা ডিভাইডেড এফ অফ টু এক্স ইকুয়াল টু কি পেয়েছি সাইন টু এক্স, এই যে সাইন টু এক্স। ঠিক আছে, তাহলে কস টু এক্স বাই সাইন টু এক্স মানে কট টু এক্স। ঠিক আছে, তাহলে কট টু এক্স পেলাম। তাহলে cos 2x বাই sin 2x ইজ ইকুয়াল টু কি পেয়েছি cot 2x। এখন এই cot 2x এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে হবে, সোজা কথা। তাহলে এই cot 2x এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল নিয়মে অন্তরজ আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারে আমাদের দ্বিতীয় যে অনুশীলন রয়েছে সেই দ্বিতীয় অনুশীলনীতে আমরা মূল নিয়মে অন্তরজ শিখেছি। আচ্ছা তাহলে ওইখানে আমরা আমাদের অন্তরজের যে আমাদের একটি অন্তরজের যে আমাদের একটি সংজ্ঞা রয়েছে, আমাদের গাণিতিক একটা সংজ্ঞা রয়েছে, সেই গাণিতিক সংজ্ঞাটা কিন্তু আমাদের আগে জানতে হবে। সেই গাণিতিক সংজ্ঞা যদি আমরা জানি সেক্ষেত্রে আমরা কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের অঙ্কগুলো কিন্তু ভালো মতো করতে পারবো। সেই গাণিতিক সংজ্ঞাটা হলো আমাদের যে যে কোনো একটি ফাংশন আমরা এফ অফ এক্স ধরতে পারি। যেহেতু আমাদের এখানে প্রশ্নে এফ অফ এক্স ধরেছে, তো সেক্ষেত্রে আমরা এফ অফ এক্স না ধরে আমরা এখানে জি অফ এক্স টা আমরা এখানে ধরতে পারি। তাহলে জি অফ এক্স আমরা লিখতে পারি ধরি, ধরি 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 জি অফ এক্স, এটা সমান হলো কি কট টু এক্স। আচ্ছা জি অফ এক্স ইকুয়াল টু আমরা কি ধরলাম কট টু এক্স। ওকে তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং জি অফ এক্স প্লাস এইচ সমান কি হবে, সি অফ এক্স প্লাস এইচ সমান এই এক্স এর জায়গায় কি হবে, এক্স এর জায়গায় হবে হলো এক্স প্লাস এইচ। জি অফ এক্স ইকুয়াল টু কট টু এক্স হলে জি অফ এক্স প্লাস এইচ এর জায়গায় এইচ টা কোথায় গিয়ে বসবে, এই যে এক্স এর জায়গায় গিয়ে বসবে। ঠিক আছে, জি অফ এক্স ইজ ইকুয়াল টু কট টু এক্স যদি হয় তাহলে জি অফ এক্স প্লাস এক্স, যে জি অফ এক্স প্লাস এইচ টা কি হবে, এই এক্স এর জায়গায় গিয়ে এক্স প্লাস এইচ হবে। আচ্ছা এক্স এর জায়গায় যদি এক্স প্লাস এইচ হয়, তো দুই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হয় টু এক্স প্লাস টু এইচ হয়। তো আমরা এখানে লিখতে পারি যে কট, ওই যে কট কি লিখতে পারি আমরা এখানে, আমরা এখানে লিখতে পারি যে কট টু এক্স প্লাস এই যে টু এইচ লিখতে পারি। ঠিক আছে, তাহলে এবার অন্তরজের যে সংজ্ঞা সেই অন্তরজের সংজ্ঞা হতে পারে আমরা লিখতে পারি অন্তরজের সংজ্ঞা অনুসারে, অন্তরজের সংজ্ঞা, অন্তরজের সংজ্ঞা অনুসারে।
অন্তরোধের সংজ্ঞাটা কি? এই অন্তরোধের গাণিতিক যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা হলো যে ডিডিএক্স অফ ডিডিএক্স অফ ডিডিএক্স অফ জি অফ এক্স ইকুয়াল টু কি হবে লিমিট এইচ টেন্ডস টু জিরো এখানে জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স ডিভাইডেড বাই কি হবে এইচ হবে। এইটা হলো আমাদের অন্তরোধের সংজ্ঞা। যদি আমরা এখানে এফ অফ এক্স ধরতাম তাহলে এখানে কি হতো ডিডিএক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ হতো। যেহেতু আমরা এখানে আমাদের উদ্দীপকে এফ অফ এক্স আমরা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা নতুন করে যদি ধরতে যাই এফ অফ এক্স আমরা এখানে নিতে পারবো না, এখানে আমাদের কি করতে অন্য একটা নিতে হবে। এখানে আমরা জি অফ এক্স নিয়েছি, আমরা অন্য কিছু নিতে এইচ অফ এক্স নিতে পারতাম, পি অফ এক্স নিতে পারতাম। তো আমাদের সুবিধার মতো আমরা এখানে একটা নিয়ে নিছি। ওকে, এখন আমরা কি করব সি অফ এক্স ইজ ইকুয়াল টু কি ধরেছি cot 2x ধরেছি। সো আমরা লিখতে পারি সুতরাং এখানে ddx অফ c অফ x মানে কি হবে এই যে cot 2x ইজ ইকুয়াল টু কি হবে লিমিট ইজ ইকুয়াল টু কি হবে এখানে ইজ ইকুয়াল টু কি হবে বলো লিমিট লিমিট h টেন্ডস টু 0 এখানে g অফ x প্লাস h এর পরিবর্তে আমরা এই যে cot লিখবো আমরা cot এখানে 2x প্লাস 2h মাইনাস এখানে g অফ x এর পরিবর্তে আমরা cot 2x লিখবো এখানে এই যে cot 2x ডিভাইডেড কি হবে ডিভাইডেড এখানে h হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম এখানে এখানে dx অফ cot 2x ইকুয়াল টু আমরা কি করলাম লিমিট h টেন্ডস টু 0 cot অফ এই যে g অফ x প্লাস h এর মান কত cot অফ 2x প্লাস h আর g অফ x এর মান কত cot 2x তাহলে cot অফ 2x প্লাস 2h আর এখানে মাইনাস কত cot 2x ডিভাইড বাই কত এখানে h পেলাম। ওকে, এবার আমরা কি করব এবার আমাদের যে কাজ সে কাজটি হলো লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0 আমরা কি করব cot কে আমরা লিখতে পারি cos বাই sin cot কে আমরা কি লিখবো cos বাই sin তার মানে হলো এই যে cos অফ 2x প্লাস 2h ডিভাইডেড এখানে এখানে কি হবে sin অফ 2x প্লাস 2h আর এখানে মাইনাস cot 2x কে লিখবো আমরা cos 2x বাই এখানে কি লিখবো আমরা sin 2x। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা আছে এটা আমরা লিখতে হবে এভাবে আমাদের এই যে দাগ আছে দাগের উপরে থাকবে দ্যাট মিন্স এই যে এখানে উপরে হবে এটা লব এটা হবে লব আর এই যে এইচ হর হবে হলো কত এইচ। সো আমাদের এখানে কি লিখতে হবে লিমিট এইচ টেন্ডস টু 0। ঠিক আছে, এইভাবে আমরা কাজটি করব। ওকে, তাহলে আমরা কিন্তু এ পর্যন্ত মোটামুটি আমাদের বুঝতে পেরেছি। তো যারা বুঝতে পারো নাই অবশ্যই তারা কমেন্ট বক্সে তোমরা বলতে পারো যে তোমরা কয় নম্বর লাইন বা কোথায় তোমরা এটা বুঝতে পারো না, অথবা তোমরা এইখানে আমি যে সলিউশনটা করছি সলিউশনটা তুমি ইন্ডিকেট করে বলতে পারো যে আমার এইখানে আমি বুঝতে পারি। অবশ্যই আমি সেটি বুঝে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা পরবর্তী যে কাজ সেই কাজটি হলো আমরা আমাদের যেহেতু এখানে জায়গাটা সংকুলন হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করবো আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করব, মুছে দিয়ে আমি একটু উপরে লেখার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার সাথেই থাকবে এবং ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবে। আর কোথাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে এবং আমার সাথে থাকবে এবং তোমরা সবসময় আমি মনে করি তোমরা আমার সাথে যখন ক্লাস করবে অবশ্যই খাতা কলম নিয়েই বসবে। ঠিক আছে, খাতা কলম নিয়েই বসবে যেহেতু আমাদের এটা ম্যাথমেটিক্যাল টার্ম। সো ম্যাথমেটিক্যাল টার্ম যদি ঠিকঠাক মতো আমরা বুঝতে চাই অবশ্যই আমাদের খাতা কলম নিয়ে বসার কোনো বিকল্প নেই। খাতা কলম ছাড়া ম্যাথমেটিক্স ভালো মতো বোঝা যায় না। সো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। ওকে, আচ্ছা আমি নেক্সট যাব। আচ্ছা এই লাইনটা রেখে দিলাম, আমি উপরে আগে নতুন করে আমি আগে কাজ করিনি তারপরে আমি এই লাইনটা মুছে দিই। আচ্ছা এখানে cos অফ 2x প্লাস 2h ডিভাইড বাই কি হবে sin অফ 2x প্লাস 2h মাইনাস cos 2x বাই sin 2x ডিভাইড বাই কি হবে এখানে h। এখন যদি আমরা এখানে লবে আমরা যদি লসাগু করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো তো আমরা এখানে লিখি লিমিট লিমিট h টেন্ডস টু 0 আমি এটা দিয়ে নিই যে, আচ্ছা এখানে দিয়ে আচ্ছা আরেকটা কাজ করি জায়গাটা একটু আমি এখানে দিই। তাহলে এখানে আমি লসাগু নেই সে লসাগুটা কি হয় লসাগুটা হয় হলো এখানে এই যে sin 2x তারপরে sin 2x প্লাস 2x তাহলে এখানে কি হবে এখানে এখানে হলো sin 2x প্লাস 2h তোমার এখানে আছে তাহলে sin 2x টা আমার আগে আসবে cos অফ 2x প্লাস 2h টা পরে যাবে। সো এখানে আমরা কি লিখতে পারি sin 2x টা আমরা এখানে আগে লিখতে পারি sin 2x এরপরে কি cos অফ 2x প্লাস 2x এরপরে হলো মাইনাস এখানে যেহেতু আমাদের এখানে sin 2x আছে সো আমরা কি লিখবো এখানে এই cos 2x টা আগে লিখবো আর sin 2x প্লাস 2h টা পরে লিখবো।
আচ্ছা, তাহলে cos 2x টা আগে লিখলাম, আর এখানে sin of 2x প্লাস 2x টা আমরা পরে লিখলাম। ঠিক আছে? আর নিচে আমাদের এখানে কি sin 2x sin 2x প্লাস 2x আছে, আর এখানে আমাদের কি এখানে h হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা সূত্র ধরি। সেই সূত্রটা হলো sin a cos b মাইনাস cos a sin b। এরকম সূত্রটা sin a cos b মাইনাস cos a এই যে sin b। sin a cos b মাইনাস cos a sin b এটা সমান হলো sin of a মাইনাস b। এটা সমান কি হবে? sin of a মাইনাস b। ঠিক আছে? sin of a মাইনাস b। sin a cos b মাইনাস cos a sin b এটা সমান হলো sin of a মাইনাস b। ঠিক এইখানেই যা আমরা দেখতে পাচ্ছি, উপরেও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। উপরে sin 2x, তারপর 2x টা হলো a, আর cos of 2x plus 2s এটা হলো কি b। তো a b, এখানে এখানে কি হবে? a b, দ্যাট মিন্স sin a cos b মাইনাস cos a sin b। সো আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি লিমিট s টেন্ডস টু 0 উপরে, আর এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি sin 2x sin 2x plus 2s এটা আমরা নিচে নামিয়ে দেবো। ঠিক আছে? অর্থাৎ এটা আমাদের হরে চলে যাবে, h থাকবে এখানে, আর থাকবে কি sin 2x, তারপরে কি হবে sin 2x প্লাস এই যে 2h, আর উপরে কি হবে? এই সূত্রটা আমাদের প্রয়োগ হবে। তাহলে কি হবে? এখানে sin 2x মাইনাস 2x, এরপরে এই যে এখানে 2x প্লাস h আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে? 2x মাইনাস এই যে এখানে 2x। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা আমাদের এখানে সূত্রটা আমরা কাজে লাগিয়েছি। এই সূত্রটা আমরা এখানে আহ, আমরা হিন্টস হিসেবে দিতে পারি যে এই সূত্রটা প্রয়োগ করে এখানে আমরা অঙ্ক করেছি। আচ্ছা, এবার এখানে আমরা কি লিখতে পারি? লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে কি হবে? এই যে সাইন, তাহলে আমাদের এখানে কি হবে? এই 2x আর 2x কেটে গেল, তাহলে আমাদের থাকবে কি? মাইনাস কত? 2x ডিভাইড বাই কি হবে এখানে? এখানে h, তারপরে সাইন 2x, তারপরে কি সাইন, এখানে কি হবে? 2x প্লাস কত? 2x। ঠিক আছে? এটা কিন্তু আমাদের এখানে হবে। আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি? এই মাইনাস সাইন অফ মাইনাস থিটা, আমরা জানি যে সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। সো আমাদের এখানে সাইন অফ মাইনাস 2x, তাহলে মাইনাসটা আমাদের সামনে আসলো। এই যে লিমিট, এখানে আমরা কি নিতে পারি? একবারে আমরা যদি কাজ করতে যাই, তাহলে আমরা একবারে কাজটা করবো। পরে এখানে কি হবে? লিমিট h টেন্ডস টু 0, এখানে কি হবে? সাইন কত? 2h ডিভাইড কি হবে? এখানে h এই যে সাইন 2x, তারপরে সাইন 2x প্লাস কত? 2h। ঠিক আছে? এখানে সাইন অফ মাইনাস 2h মানে এই যে মাইনাসটা সামনে চলে আসলো, সাইন 2h থাকে। এবার আমরা কি করবো? এখানে মাইনাস এই যে লিমিট h টেন্ডস টু 0, আমরা কি করবো? এখানে সাইন 2h, আর নিচেও আমরা 2h দেবো। আচ্ছা, নিচে যদি আমরা তাহলে এখানে সাইন থিটা বাই থিটা, ওই যে আমরা এর আগে একটা অঙ্ক ক নম্বর যে অঙ্কটি করেছি, আমরা এই সূত্র প্রয়োগ করবো। লিমিট, আমরা এখানে এই সূত্র প্রয়োগ করবো। আমি এখানে দেখাচ্ছি যে লিমিট x টেন্ডস টু 0 এই যে sin x বাই x ইজ ইকুয়াল কত? 1। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা ইকুয়াল কি হবে? 1। আমরা ঠিক এই ফরম্যাটে আমরা এখানে নিয়ে আসবো। এই ফরম্যাটে আনতে হলে যেহেতু এখানে sin 2h আছে, সো আমাদের নিচেও কিন্তু 2h বানাতে হবে। আমাদের তো নিচে এখানে h তো আছেই। এখন আমাদের এখানে কি করতে হবে? 2 গুণ করতে হবে। 2 যদি আমরা গুণ করি, সো আমরা এখানে কি করব? 2 গুণ করার কারণে আমরা এখানে কি করব? এই যে 2 এখানে, আর নিচে আমরা কি করব? এখানে এইচ এর সাথে 2 গুণ করলাম। তার মানে কি? আল্টিমেটলি আমাদের এখানে 2 দ্বারা ভাগ করলাম এখানে। ঠিক আছে? এখানে আমরা 2 দ্বারা ভাগ করলাম, আর এই 2 দ্বারা গুণ করলাম। 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা গুণ করলাম। 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা গুণ করলাম। 2 দিয়ে কেটে গেলে আমাদের মান যা তাই থাকে। ঠিক আছে? কিন্তু আমাদের এই উদ্দেশ্যটা কিন্তু হাসিল হয়ে গেল। এই যে লিমিট x টেন্ডস টু 0 এ sin x বাই x ইকুয়াল টু কত? কত আসবে? 1 1 আসবে। এখানে যদি আমাদের sin 2x বাই 2x দেয়, এখানে 2x হবে। সো আমাদের এখানে আমরা কি দিলাম? 2 দ্বারা আমরা গুণ করলাম। আমরা এখানে যে h টেন্ডস টু 0, আমরা এই পাশেও 2, এই পাশেও যদি 2 দ্বারা গুণ করি, 0 এর সাথে 2 দ্বারা গুণ করলে কি হয়ে যায়? 0 হয়। আর h এর সাথে 2 দ্বারা গুণ করলে কি হয়? 2h হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে লিমিট, এই যে ফর্ম, এই অংশ, এটা কিন্তু এই অংশটুকু কিন্তু আমাদের ঠিক এই অংশের মতো হয়েছে। এটা কিন্তু আমাদের ভালো মতো একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই অংশটা এই অংশের মতো হয়েছে। এই অংশ সমান কি? 1। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের বাকি যে অংশটা, আমি এখানে আমার প্রয়োজনের জন্য আমি মুছে দিচ্ছি। বাকি যে অংশটা সেটি হলো, এখানে ইনটু দিলাম লিমিট। আচ্ছা, এখানে এই যে sin 2x sin of 2x plus 2x, ঠিক আছে? তাহলে এখানে 2x টেন্ডস টু 0 দিলাম, 1 বাই কি দিলাম? এখানে sin 2x, তারপরে কি sin এই যে 2x প্লাস কি হবে? এই যে 2x। তার মানে এই যে 2h এখানে আছে,
তাহলে এই জন্য আমরা টু এইচ নিই। তবে এখানে টু দ্বারা গুণ না করলেও চলে, কোনো সমস্যা নাই। এইচ টেন্ডস টু জিরো দিয়েও কাজ করা যায়। এইচ টেন্ডস টু জিরো দিলেও কোনো সমস্যা নাই। আবার এখানে যে আমরা ২ দ্বারা গুণ করেছি, এখানে এইচ টেন্ডস টু জিরো দিলেও কোনো সমস্যা নাই। কারণ উভয় পক্ষকে ২ দ্বারা যদি গুণ করি, আমাদের এখানে টু এইচ টেন্ডস টু জিরো হয়, আবার এইচ টেন্ডস টু জিরো একই কথা কিন্তু এখানে। অর্থাৎ টু এইচ ইকুয়াল টু জিরো হলে এইচ ইকুয়াল টু কিন্তু জিরো হয়। তাহলে এই এইচ ইকুয়াল টু জিরো হওয়া আর টু এইচ ইকুয়াল টু জিরো হওয়া কিন্তু একই কথা। এই জন্য এটা নিয়ে আমাদের এখানে অতটা টেনশন করার কিছু নেই। ঠিক আছে? ওকে। এবার এই যে আমাদের এখানে 8 এর ভ্যালু কত? 1। দ্যাট মিনস এখানে -1 ইনটু এখানে কত? 2 ইনটু আর এই 2x টেন্ডস টু 0, যেমন এইখানে যদি 0 হয় তাহলে sin 2x প্লাস 0 হয়। দ্যাট মিনস sin 2x। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? 1 বাই এই যে sin 2x ইনটু কি হবে? sin 2x। ঠিক আছে? 1 বাই sin 2x ইনটু 2x। ওকে, sin 2x। দ্যাট মিনস আমরা কি পাই এখানে? -2 ইনটু 1 বাই sin 2x ইনটু sin 2x। দ্যাট মিনস কত হবে এখানে? এই যে sin স্কয়ার 2x। আচ্ছা, তাহলে -2 1 বাই sin স্কয়ার 2x মানে কি? 1 বাই sin স্কয়ার 2x মানে কি? কোসেক। এখানে কি হবে? কোসেক স্কয়ার 2x। ঠিক আছে? তাহলে কি হবে এখানে? 2 -2 এই যে কোসেক স্কয়ার 2x। ওকে? তাহলে আমরা কি বলেছিলাম যে f অফ পাই বাই 2 2x ডিভাইডেড f অফ f অফ 2x ইজ ইকুয়াল টু, অর্থাৎ f অফ পাই বাই 2 2x ডিভাইডেড f অফ 2x এর মূল নিয়মে অন্তরজ কত? আমরা f অফ পাই বাই 2 2x বাই f অফ 2x ইকুয়াল টু আমরা পেয়েছিলাম কি? cot 2x পেয়েছিলাম। তাহলে cot 2x এর ইন্টিগ্রেশন, সরি, cot 2x এর ডিফারেন্সিয়েশন কি বা অন্তরজ কি? -2 cosec স্কয়ার 2x। ঠিক আছে? -2 cosec স্কয়ার 2x। তো আমরা এখানে লিখতেই পারি যে আমরা এখানে লিখতে পারি, আমি এটা মুছে দিচ্ছি। আর এখানে আমি যদি মুছে দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সুতরাং ddx অফ cot 2x এটি ইকুয়াল টু কি পেয়েছি আমরা? পেলাম 2 cosec স্কয়ার। এটি আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে? সুতরাং ddx অফ cot 2x ইজ ইকুয়াল টু কত? -2 cosec স্কয়ার x। অথবা আমরা লিখতে পারি যে f অফ পাই বাই 2 2x ডিভাইডেড f অফ 2x এর মূল নিয়মে অন্তরজ কত? -2 cosec স্কয়ার 2x। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের এই খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করতে পারি। ঠিক আছে? এভাবে আমরা কি করতে পারি? আমাদের খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করতে পারি। ওকে, তো আমরা এবার আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন, গ নম্বর কোয়েশ্চেন, সেই গ নম্বর কোয়েশ্চেনটি আমরা সমাধান করব। গ নম্বর কোয়েশ্চেনটিতে আমাদের কি বলছে আমরা দেখি একটু। এটা আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করার চেষ্টা করবে এবং দেখার চেষ্টা করবে। বারবার দেখতে হবে। আর অঙ্ক ঠিকঠাক মতো যদি আমরা না করি তাহলে অনেক সহজ অঙ্ক কিন্তু আমরা ভুলে যাই। আর অবশ্যই আমি যখন অঙ্কগুলো করবো তোমরা অবশ্যই তোমাদের খাতা কলম সাথে নিয়ে বসবে। আমি যখন করবো অঙ্কগুলো তখন তোমরা আমার সাথে সাথে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবার আমি আমাদের গ নম্বর যে কোশ্চেন, সেই গ নম্বর কোশ্চেনটা একটু দেখবো। সেই গ নম্বর কোশ্চেনটা কি বলছে? সেই গ নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে গ নম্বর কোশ্চেন বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যকল্প ২ এর আলোকে প্রমাণ করো যে দৃশ্যকল্প ২ এর আলোকে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু কত? এম স্কোয়ার ওয়াই। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। কার আলোকে? দৃশ্যকল্প ২ এর আলোকে। তো দৃশ্যকল্প ২ এ কি বলছে এখানে? দৃশ্যকল্প ২ হতে অঙ্কটি সহজ আছে। এটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন নামক। দৃশ্যকল্প ২ হতে কি বলছে এখানে? x সমান, দৃশ্যকল্প ২ হতে বলছে x সমান sin অফ 1 বাই m sin অফ 1 বাই m ইনটু ln phi। ঠিক আছে? এটা আমাদের দেওয়া আছে। এটা আমাদের দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস কত? xy1 ইকুয়াল টু কত? m স্কয়ার y। ওকে, ঠিক আছে, আমরা দেখি। আমরা করি এক পাশ থেকে। তাহলে আমরা আ আগে তো আমরা বলতে পারবো না। আমরা অঙ্কটি এক পাশ থেকে করলেই আমরা তারপরে বলতে পারবো যে আসলে অঙ্কটির অবস্থানটা কোথায় রয়েছে। ওকে, x ইজ ইকুয়াল টু কত? সাইন অফ 1 বাই m লট পাই। তো এটাকে আমরা যদি একটু রিফর্ম করি তাহলে সাইন এখানে আছে, তাহলে সাইন ইনভার্স x আমরা লিখতে পারি। এখানে লিখলাম সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু কত? 1 বাই m ইনটু কত? এই যে ln y। ঠিক আছে? আবার আমরা উভয় পক্ষকে যদি আমরা m দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের এখানে কি হবে? m সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু কত হবে? ln y। ওকে, এবার আমাদের এখানে কি বলছে? তাহলে এই যে ln y সমান m sin ইনভার্স x, তাহলে আমরা লিখতে পারি যে y সমান কি লিখতে পারি আমরা? e টু দি পাওয়ার কত? m sin ইনভার্স x লিখতে পারি।
আমরা এম সাইন ইনভার্স এক্স লন ওয়াই হলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা ই টু দি পাওয়ার কি লিখতে পারি এম সাইন ইনভার্স এক্স লিখতে পারি। ঠিক আছে, এখন এখানে আমরা কি করব অন্তরীকরণ করব। তো আমরা এক্স এর সাপেক্ষে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কি পাই? ওয়াই ওয়ান সমান কি পাই আমরা এখানে আমরা জানি যে ওয়াই কে যদি আমরা একবার অন্তরীকরণ করি হয় আমরা ডিওয়াই ডিএক্স লিখি, হয় আমরা বিভিন্ন এখানে ডিওয়াই ডিএক্স লিখতে পারি, আবার আমরা ওয়াই ওয়ান লিখতে পারি। তো আমরা এখানে এই ওয়াই ওয়ান আমরা লিখবো যেহেতু আমাদের প্রমাণে কিন্তু ওয়াই ওয়ান ওয়াই টু এখানে উঠে গেছে। ওকে, তাহলে ওয়াই কে একবার অন্তরীকরণ করলে আমরা কি লিখছি আমরা এখানে ওয়াই ওয়ান। আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি? ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কিন্তু ই টু দি পাওয়ার এক্স ই হয়। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স বলতে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা, কিন্তু এখানে ই টু দি পাওয়ার এক্স তো না, এখানে আছে কি? এখানে এম সাইন ইনভার্স এক্স, এখানে কি আছে এম সাইন ইনভার্স এক্স। সো আমরা এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি পাই আমরা এখানে এম ইনটু এম যেহেতু আমাদের ধ্রুবক, তাহলে সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/√ওভার কত 1 মাইনাস এক্স। 1/√ওভার কি হবে 1 মাইনাস এক্স স্কয়ার। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি? সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হলো 1/√ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটাকে আমরা একটু রিফর্ম করি। তাহলে এম ই টু দি পাওয়ার এম ই টু দি পাওয়ার কত এম এই যে সাইন ইনভার্স এক্স, নিচে কি হবে নিচে √ওভার কত 1 মাইনাস এক্স স্কয়ার। এবার আমরা কি করব? এবার আমরা এটাকে এটার সাথে যদি গুণ করে দেই, তাহলে গুণ করলে আমরা গুণ করার আগে যদি আমরা উভয়কে বড় করি তাহলে সেটা আগে বড় করব না, আমরা কি এটার সাথে এটা গুণ করব। ওয়াই ওয়ান ইন্টু কি 1 মাইনাস কত এক্স স্কয়ার হয়েছে। ওকে, আচ্ছা, এরপর এখানে এম ইন্টু এখানে এই যে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এটা আমাদের একটু কাছাকাছি হয়ে গেছে। বিষয়টা আসলে এই যে এটা কিন্তু আলাদা একটা অংশ, এটা কিন্তু এই পরের আগের লাইনের অংশ, আর এটা এইটুকু কিন্তু পরের লাইনের অংশ। সো এটা আমাদের এক করার অংশ নাই। আমরা একটু এটা কেয়ারফুলি এই অংশটা খেয়াল করব। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এই যে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স মানে কি? এই যে ওয়াই। সো আমরা এখানে কি লিখতে পারি? এম ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা ওয়াই লিখতে পারি। ঠিক আছে, তাহলে এম ওয়াই। এবার আমরা উভয় পক্ষকে বড় করব। উভয় বড় করলে কি পাবো আমরা? এখানে ওয়াই ওয়ান এই যে ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এই যে এম স্কোয়ার কি হবে? এই যে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার আমরা এখানে কি করব? একবার অন্তরীকরণ করব। সেই একবার অন্তরীকরণ করতে হলে আমি একটু আমার জায়গা সুবিধার জন্য আমি একটু করে মুছে দিচ্ছি। থেকে আমি চেষ্টা করার। ওকে, আচ্ছা, তাহলে একবার যদি আমরা আরেকবার যদি অন্তরীকরণ করি তাহলে এই 1 মাইনাস এক্স স্কয়ার কে আমরা এখানে 1 মাইনাস এক্স স্কয়ার কে আমরা কি করলাম? ইউ ধরলাম। তাহলে ইউ ইনটু ওয়াই ওয়ান স্কয়ার। ওয়াই ওয়ান স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে এখানে কি হবে? 2y1 আবার y1 কে অন্তরীকরণ করলে কি হবে? y। ওকে, এবার প্লাস আমরা y1 স্কয়ার ইনটু এখানে 1 কে অন্তরীকরণ করলে হয় 0 মাইনাস x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x ইজ ইকুয়াল টু এখানে m স্কয়ার হলো ধ্রুবক, y স্কয়ার কে আমরা অন্তরীকরণ করব। তাহলে এখানে m স্কয়ার ইনটু y স্কয়ার অন্তরীকরণ হচ্ছে কি 2y, আবার y কে অন্তরীকরণ করলে কি হয়? y1 স্কয়ার। ঠিক আছে? তাহলে m স্কয়ার ইনটু 2y ইনটু y। এবার বা 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু কি হবে এখানে 2y1 এখানে y2 মাইনাস 2x y1 স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে এখানে 2y এখানে কি হবে y1 এরপরে m স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু 2y1 আছে। সো আমরা উভয় পক্ষকে আমরা 2y1 দ্বারা ভাগ করব। তা করলে কি হবে 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু এখানে y2 মাইনাস এখানে কি হবে x y1 ইজ ইকুয়াল টু এখানে কি হবে m স্কয়ার এখানে কি হবে m স্কয়ার কি y। ঠিক আছে, তো এখন এই যে 1 মাইনাস এক্স স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু কত পেলাম আমরা y2, তারপরে মাইনাস এক্স y1 ইজ ইকুয়াল টু কত m স্কয়ার y। এটা আমরা এখানে কিন্তু পেলাম। এখন আমরা আমাদের দেখি যেটা আমরা প্রশ্নে আমরা দেখেছি বা আমাদের যেটা আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে সেখানে আমরা দেখি আসলে এখানে কি বলছে। দেখি এখানে আমাদের বলছে যে দৃশ্যকল্প দুইয়ের আলোকে প্রমাণ করে যে 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু y2 মাইনাস এক্স y ইকুয়াল টু m স্কয়ার। তার মানে আমাদের এখানে হুবহু কিন্তু মিলে গেছে। সো আমরা এখানে বলতে পারি আমাদের এটা হয়েছে। সো আমরা এখানে লিখতে পারি ট্রু প্রমাণ। ঠিক আছে, তো এই হলো আমরা আমাদের আজকের এই যে অন্তরীকরণ চ্যাপ্টারের যে আমরা প্রশ্ন আজকে সলভ করলাম। আমি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দকে বলতে চাই আসলে তোমরা যদি প্রতিদিন অন্তত একটি করে কোয়েশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করো, একটি করে কোয়েশ্চেন যদি তোমরা যদি আয়ত্ত করার চেষ্টা করো, দেখবে তোমার কিন্তু পড়ার কিন্তু আর কোনো কিছু থাকবে না।
সো আমি তোমাদের অবশ্যই বলবো তোমাদের উদ্দেশ্যে, তোমরা প্রতিদিনই অন্তত একটি করে কোয়েশ্চেন, অন্তত একটি করে ক্রিয়েটিভ কোয়েশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করো। যেকোনো বিষয় তোমার পাঠ্য বিষয়ের তোমার মোট বিষয় হলো মোট ৭টি। তো ৭টি বিষয়ের তোমার পত্র মিলিয়ে আমরা যদি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র হিসাব করি, সেক্ষেত্রে আমাদের বিষয় মোট হচ্ছে ১৩টি। তো আমাদের প্রত্যেকটা বিষয় থেকে বা প্রত্যেকটা পত্র থেকে আমরা অন্তত যদি একটি করে ক্রিয়েটিভ কোয়েশ্চেন, অন্তত একটি করে টপিক যদি আমরা ডিসকাস করি বা আলোচনা করি বা আমি বাসায় পড়ি, তাহলে কিন্তু আমাদের আর কিন্তু পড়ার কিন্তু আর কোনো কিছু থাকে না। সো আমরা এই বিষয়গুলো আমরা মাথায় রেখে আমাদের পরবর্তী কার্যক্রম করার চেষ্টা করব। আমাদের ভবিষ্যতে যেন আমরা আমাদের এই পড়াকে আমরা যেন কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, ভবিষ্যৎ যে আমাদের ডেস্টিনেশন, আমাদের যে সামনের দিনগুলো আমরা যেন অনেক ভালো মতো যেন আমাদের সবকিছু আমরা যেন পেতে পারি। হ্যাঁ? আমাদের ফলাফলটা যেন আমরা খুব ভালো একটা ফলাফল বয়ে নিয়ে আসতে পারি এবং সেই ফলাফলটা যেন আমাদের বাবা-মার কাছে আমরা যেন তুলে ধরতে পারি। যে আমি আসলে এই ইন্টারমিডিয়েট পরীক্ষায় আমি এত এই রেজাল্ট করেছি। এবং সেই রেজাল্ট নিয়ে যেন আমরা আমাদের ভবিষ্যতে আমাদের ভালো কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ভালো কোনো বিষয়ে যেন আমরা পড়াশোনা করতে পারি। ঠিক আছে? আমরা সেই চেষ্টা করব, সেই সচেষ্ট থাকব। আমরা আমাদের সময়গুলোকে আর আমরা নষ্ট না করে আমরা অন্তত প্রতিদিন আমরা প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা পত্রের অন্তত একটি করে আমরা টপিক নিয়ে ডিসকাস করি, একটি করে আমরা ক্রিয়েটিভ কোয়েশ্চেন প্র্যাকটিস করি, অথবা আমরা ৫টি বা ১০টি করে আমরা এমসিকিউ প্র্যাকটিস করি, অথবা আমাদের আ টপিক অনুসারে যদি আমরা প্র্যাকটিস করি, একটা চ্যাপ্টারে আমাদের অনেকগুলো টপিক থাকে, অনেকগুলো অনুশীলনী থাকে। প্রত্যেকটা অনুশীলনী থেকে যদি আমরা যদি অন্তত ২ টা ৩ টা করে যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করি, তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছু থাকে না। সো আমরা এইসব বিষয়গুলো মাথায় রাখবো। আর আমাদের যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে, এই মুহূর্তে যেহেতু আমাদের সামনে পরীক্ষা, আমাদের পরীক্ষার খুব বেশি দিন নাই। আজকে হলো আমাদের ১৫ তারিখ। তার মানে আমাদের পরীক্ষার সামনে মাত্র আর কয়দিন আছে? ১ মাস। আ ১ মাস কয়দিন আছে আরকি। ১ মাস আমাদের ১০ দিনের মতো এরকম হইছে। তার মানে হলো আ এই স্বল্প সময়ের মধ্যে আমরা যেন খুব ভালো যেন একটা প্রিপারেশন নিতে পারি সবকিছু মিলে। আর অবশ্যই তোমরা আমাকে আমার এই যে প্রোফাইলটি, আমাদের ওই যে মোবারক হোসেন যে প্রোফাইল, এরপরে আমাদের যে পেজ রয়েছে মোবারকস ম্যাথ অ্যান্ড আইসিটি, তারপরে ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট। এরপর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট। এই সকল পেজ গুলো তোমরা যদি পরিদর্শন করো প্রতিদিন একবার করে, তাহলে তুমি কোনো না কোনো দেখবে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নিয়ে অথবা আইসিটি নিয়ে যেকোনো একটা টপিক নিয়ে তোমরা আমার আলোচনা পাবে। আশা রাখি তোমরা অবশ্যই আমার এই প্রোফাইল এবং আমার যে পেজ গুলো রয়েছে সেগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবে। যাতে করে তোমরা প্রতিদিন অন্তত একবার হলেও তুমি শুয়ে তো তুমি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কোনো ফর্মালিটি মেইনটেইন করার প্রয়োজন নেই। বাসায় তুমি শুয়ে কিন্তু আমার পড়াটা দেখতে পাচ্ছ বা আমার যে আমি যে আলোচনাগুলো করছি সেগুলো কিন্তু তুমি দেখতে পাও। এজন্যই অবশ্যই তোমাদেরকে আমি বলব, তোমরা সময়গুলোকে কাজে লাগাও ভবিষ্যতে, যাতে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ যাতে আমরা দেখতে পারি এবং আমাদের বাবা-মাকে যেন বাবা-মা যেন মুখ উজ্জ্বল করতে পারি। আমাদের প্রত্যেকটা কাজের জন্য আমরা যে চেষ্টা করছি, আমরা সেই প্রত্যেকটা কাজের ফলাফল যেন আমরা ভালো মতো পেতে পারি। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই যেহেতু এখন গরমকাল, অবশ্যই আমাদের দিকে খেয়াল রাখো।